কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনাকে অনেকেই রাউন্ড অফ 8 পর্যন্তই দেখছেন এবং কেউ কেউ তো আরেকটু আগ বাড়িয়ে রাউন্ড অফ 16 থেকেই বলছেন যে আর্জেন্টিনা হয়তো বা এই ম্যাচেই বাদ যাবে। তবে কেপে ভার্দের বিপক্ষে কেন আর্জেন্টিনা আসলে এতটা বাজে খেলেছে এর বিশেষ কিছু কারণ আসলে রয়েছে। প্রথম কারণটা হচ্ছে সেদিনকার টেম্পারেচার। আমরা দেখছিলাম লিওনেল মেসি তিনি কিন্তু একবারে ম্যাচের শুরুতেই মাথায় পানি দিয়ে কিন্তু নেমেছিলেন এবং এরপর যেটা ঘটেছে সেটা হচ্ছে যেহেতু স্ক্যালোনি তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে 3 দিন মাত্র গ্যাপ দিয়ে আবার মাঠে নামতে হচ্ছে, এটা পর্যাপ্ত না। এই বিষয়টি কিন্তু আর্জেন্টিনা মাথায় রেখেছিল এবং কেপ ভার্দেকে আসলে আর্জেন্টিনা খুব একটা মামুলি অপোনেন্ট হিসেবে নেয়নি। তারা যখন একটা গোল দেয় এরপর আর্জেন্টিনা চেয়েছিল তারা যতটা সম্ভব ম্যাচটাকে স্লো করে ডিফেন্সিভ ফুটবল খেলে ম্যাচটা শেষ করতে ওখানেই, যেন পুরোপুরি স্ট্যামিনা এনার্জি আসলে নেক্সট ম্যাচের জন্য হোল্ড রাখা যায়। তবে এক্ষেত্রে হিতে বিপরীত হয়ে গেছে এবং আর্জেন্টিনা আসলে কেপ ভার্দের বিপক্ষে যেই খেলাটা খেলেছে কোনোভাবেই মিশরের বিপক্ষে এমন খেলা খেলবে না। বরং এটা বলা যায় যে মিশরের বিপক্ষে আর্জেন্টিনা খুব ইজিলি 3-4 গোল 2-3 গোল 4 গোল দিয়েই আসলে জিতবে। এখন মিডফিল্ড কেন আর্জেন্টিনা আসলে এতটা খারাপ খেলেছে? আসলে মিডফিল্ড যতটা খারাপ আমরা ভাবছি আর্জেন্টিনা ততটা খারাপ খেলেনি। আমরা দেখেছিলাম যে ওই ম্যাচে ম্যাক অ্যালিস্টারকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, কিন্তু ম্যাক অ্যালিস্টার তাকে কিন্তু স্পেশালি কেপ ভার্দের প্লেয়াররা কিন্তু মার্ক করেছে। আমি কিন্তু সেই ম্যাচের আগে ম্যাচ প্রিভিউতে একটা বলেছিলাম যে কেপ ভার্দে তারা মেসিকে যতটা না আটকানোর চেষ্টা করবে তার চেয়ে বেশি চেষ্টা করবে মেসির কাছে যেন খুব কম পরিমাণ বল যায় সেটা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ দুজনকেই কিন্তু তারা বেশ কড়া মার্কিংয়ে রেখেছে। এর বাইরে হচ্ছে দ্বীপলের একটা ম্যাচ এমন অ্যাভারেজ গিয়েছে। ওভারঅল আর্জেন্টিনার পারফরমেন্স দেখে আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এনার্জি হোল্ড রেখে আর্জেন্টিনা চেয়েছিল ম্যাচটা শেষ করতে। খুব বেশি চাপ কিংবা হাই ইন্টেন্সিটি নিয়ে আসলে আর্জেন্টিনা ওই ম্যাচটা খেলতে চায়নি। কেন খেলতে চায়নি? বিকজ অফ পরের দুইটা অপোনেন্টকে মাথায় রেখে কিন্তু আর্জেন্টিনা ওই প্রয়াসটা চালিয়েছে। এই ম্যাচে মিশর খেলবে এবং যারা খুবই ফিজিক্যাল ফুটবল খেলে, এবং এর পরের ম্যাচ সম্ভাব্য প্রতিপক্ষ কলম্বিয়া। কলম্বিয়া যদি নাও হয় সুইজারল্যান্ড বেশ লম্বা দেহি ফুটবলার নিয়ে খেলে, অর্থাৎ নেক্সট দুটো ম্যাচই কিন্তু আর্জেন্টিনার জন্য খুবই চ্যালেঞ্জিং ফিজিক্যালি ব্যাটেলে। এবং ঠিক ওই দুটো ম্যাচকে সামনে রেখে আসলে যখন মায়ামিতে 30 ডিগ্রি সেলসিয়াসের উপর টেম্পারেচার ছিল ওই টেম্পারেচারে তারা কোনোভাবেই ম্যাচটা ওভাবে হাই ইন্টেন্সিটি নিয়ে খেলতে চায়নি। এবং এর বাইরে আরও কিছু বিষয় অবশ্য সেদিন ছিল, এগুলাকে কুসংস্কারও ধরা যায়। ইতিহাস যদি আমরা দেখি সেই ইতিহাসে দেখা যায় যে শুক্রবার সেটা বাংলাদেশ সময় হোক আর যাই হোক, ফ্রাইডেতে আর্জেন্টিনা যেই ম্যাচটা খেলে সেটাতে আসলে আর্জেন্টিনা সবসময় আমরা দেখেছি যে সাফার করে বা খারাপ খেলে। এর বাইরে আমরা 2018 সালের পর থেকে প্রতিটি টুর্নামেন্টে আমরা দেখেছি যে আর্জেন্টিনা এমন একটা ম্যাচ তাদের জন্য যায় যেই ম্যাচটা আসলে আর্জেন্টিনা খুবই টাফ করে ফেলে এবং একটা ম্যাচ এতটাই খারাপ খেলে আর্জেন্টিনা যে ম্যাচ থেকে আর্জেন্টিনা মোমেন্টাম থেকে ছিটকে যায়, এবং সেই ম্যাচটা যদি আর্জেন্টিনা কোনোভাবে ওভারকাম করে ফেলে তবে পরবর্তী ম্যাচগুলোতে আর্জেন্টিনা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এবং ঠিক এই বিশ্বকাপে আমার মনে হয় কেপ ভার্দে সেই ম্যাচটা আর্জেন্টিনার জন্য এমনটাই ছিল, এবং তারা সবসময় প্রথমে একটা গোলের লিড রেখে সেটা তারা আবার ধরে রাখতে পারেনি। আবার সেকেন্ড টাইম যখন আবার লিডে যায় আবারও তারা গোল কনসিড করে বসে। এমনটা ঠিকই আমরা দেখেছিলাম গত বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচে। এরপর ইতিহাস সবারই জানা। এক্ষেত্রে আসলে কেপ ভার্দে এখানে সবাই যেভাবে আন্ডার এস্টিমেট করছে আর্জেন্টিনাকে, আমার মনে হয় এই ম্যাচটাতে কেপ ভার্দেরও আসলে ক্রেডিট দেওয়াই যায়, কেননা আর্জেন্টিনা কিন্তু 25টা শট নিয়েছে, তারপরও আসলে তারা গোল দিয়েছে 3টি। এখন 2টি গোল তারা যেভাবে খেয়েছে প্রথম গোলটাতে কিছুটা দায় আছে, এর বাইরে কিন্তু দ্বিতীয় গোলটা একেবারে ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সে গোলটি হয়েছে, ওটা আসলে কারো কিচ্ছু করার নেই। সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে ম্যাচটি ওভারঅল আসলে খুব একটা যে খারাপ হয়েছে এমন না। তবে হ্যাঁ, কিছু পজিশন নিয়ে আর্জেন্টিনার অবশ্যই ভয়ের কারণ আছে, বিশেষ করে লাউতারো মার্টিনেজ। গত 22 বিশ্বকাপ থেকে আমরা দেখছি যে টুর্নামেন্টগুলোতে লাউতারো মার্টিনেজ বেশ সাফার করছে। সেক্ষেত্রে আমি গত ম্যাচে একটা কথা বলেছিলাম যে লোপেজ হতে পারতো স্ক্যালোনির একটা সিক্রেট ওয়েপন। কেন জানি স্ক্যালোনি এখনও আসলে লোপেজকে ওভাবে ট্রাই করছে না। আমার হয় যে এখন সময় এসছে কয়েকটা প্লেয়ারকে আসলে রোটেট করার, বিশেষ করে এমন হয় যে আলভারেজকে প্রথম থেকে খেলানো এবং এরপর সেকেন্ড হাফে
লোপেসকে হচ্ছে আলভারেজের রিপ্লেসে নামানো। এর বাইরেও আমরা বারবারই একটা কথা বিশ্বকাপের আগে থেকেই আসলে হচ্ছে যে আর্জেন্টিনার রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটা নিয়ে খুবই চিন্তার কারণ, বিশেষ করে রাইট ব্যাকে মলিনা মন্টিয়েলের অবস্থা খুবই যাচ্ছে তাই, এবং এই জায়গায় আসলে মন্টিয়েলকে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ট্রাইবেকার। ম্যাচ যদি ট্রাইবেকারে করায় সেক্ষেত্রে হয়তো বা মন্টিয়েলকে কাজে লাগাবেন স্ক্যালোনি। 26 জনের স্কোয়াডে এই একটা দিক চিন্তা করে স্ক্যালোনি মন্টিয়েলকে রেখেছেন, কিন্তু এর বাইরে আসলে মন্টিয়েল মলিনার রিপ্লেস কোথায়? সেই রিপ্লেস আসলে আর্জেন্টিনা টিমে নেই। আমার মনে হয় যে এই দিক থেকে আর্জেন্টিনা স্ক্যালোনি একটা বিষয় ট্রাই করতে পারে, সেটা হচ্ছে 3 সেন্টার ব্যাক নিয়ে খেলা। 3 সেন্টার ব্যাক নিয়ে খেলাটা কেমন হতে পারে? রোমেরো, সেনেসি, লিসান্দ্রো মার্টিনেজ থাকবেন হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সে। আর্জেন্টিনাকে আমার মনে হয় যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওই ট্যাকটিসে আসলে স্ক্যালোনি থেকে যেতে হবে, বিকজ অফ আর্জেন্টিনার টিমে কিন্তু ওই চাপটা নাই যে বিশ্ব চ্যাম্পিয়ন হতেই হবে। আমার মনে হয় যে আর্জেন্টিনা এতগুলো টুর্নামেন্ট জিতে গেছে এবং সেই ধারাবাহিকতায় এবার আর্জেন্টিনাকে এখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ডের টপ, অর্থাৎ আমরা যদি র্যাঙ্কিং হিসেব করি আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে একেই আবার উঠে গেছে, সেই র্যাঙ্কিংয়ের একই টিমের কাছ থেকে আমরা অবশ্যই সুন্দর ফুটবল চাই। আরেকটা কথা কিন্তু বলা যায় যে সৌদি আরব ম্যাচটা যদি আর্জেন্টিনা 22 সালে না হারতো, তবে কিন্তু সেই বিশ্বকাপ আর্জেন্টিনা জিততো কিনা এটা একটু ডাউট থেকে যেত, অর্থাৎ সেটা কিন্তু স্ক্যালোনির জন্য একটা সতর্ক বার্তা ছিল সৌদি আরবের ম্যাচটা। এবং ঠিক 26 বিশ্বকাপে কেপ ভার্দে, যদিও এটা নকআউট পর্বে এসে হয়ে গেছে, প্রথম রাউন্ডে যদি একটা ম্যাচ এমনটা হতো বা হেরেও যেত তাহলে আরও দুটো ম্যাচ থাকে জেতার, কিন্তু এমন ম্যাচ যখন নকআউটে হয় সেটা একটু ভয়ের কারণ যে এই ম্যাচে হারলেই বাদ বা একটু পা পিছলালেই শেষ। সেদিক থেকে ভাগ্যটা খুবই ভালো ছিল যে কেপ ভার্দের বিপক্ষে এমন একটা ম্যাচ আর্জেন্টিনা শেষ পর্যন্ত অভিজ্ঞতা দিয়ে জিতে এসছে। তবে আমার মনে হয় যে এই ম্যাচটা খুব কঠিন ছিল এবং আর্জেন্টিনা যে খুব একটা খারাপ খেলেছে এমনটা না। আমরা দেখেছি ফ্রান্স, তারাও কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে সাফার করেছে, অর্থাৎ ফ্রান্স কিন্তু এই প্রথম কোনো লো ব্লক টিমকে ফেস করেছে এবং সেখানেই কিন্তু তারা ওপেন প্লে থেকে গোল পায়নি, একটি গোল করেছে তারা পেনাল্টি থেকে। সুতরাং যত ফেভারিটই হন আপনি, আপনার একটা ম্যাচ এমন যাবে, তবে ব্যাপারটা হচ্ছে ওই ম্যাচটা থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচ কীভাবে খেলাচ্ছেন স্ক্যালোনি, এটাই এখন দেখার বিষয়। দেখা যাক সামনের ম্যাচে কী হয়। তবে স্ক্যালোনির হাতে কিন্তু প্রচুর অপশন রয়েছে, এত অপশন, কিন্তু সেগুলো যদি আসলে ইউজই করা না যায় তবে দিন শেষে স্ক্যালোনি সমালোচনা তীরে বিদ্ধ হবেনি। আমার মনে হয় যে মিশরের বিপক্ষে স্ক্যালোনি তিনি পেছনে আসলে বারবারই তিনি প্রমাণ করেছেন যে তিনি আসলে ভুল থেকে শিক্ষা নেন এবং একই ভুল তিনি দুবার করেন না। আমরা যতবারই দেখেছি যে স্ক্যালোনির ফরমেশন বা ট্যাকটিক্স কাজ করেনি, ততবারই স্ক্যালোনি সেগুলো ভেঙে নতুনভাবে নতুন কিছু ট্রাই করেছেন, অ্যাপ্লাই করেছেন। আমার মনে হয় এই ম্যাচটা তো তেমনটা হবে। এবং কেপ ভার্দে ম্যাচটা কিন্তু বেশ টাফ ছিল আর্জেন্টিনার জন্য। যারা স্পেনের বিপক্ষে ড্র করেছে, উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে, তারা আর্জেন্টিনাকে সাফার করিয়েছে, সেটা খুবই স্বাভাবিক। আর যারা আসলে হাউতাশ করছেন তাদের জন্য মনে হয় যে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে ম্যাচটা সহজেই জিতে যাচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।